নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ক্রিস্যান্থেমাম বা চন্দ্রমল্লিকা গাছ কিভাবে এখন কেয়ার করবেন, অর্থাৎ কিভাবে আরও দ্রুত ঝোপালো করতে হবে, কি কি খাবার টবের মাটিতে প্রদান করতে হবে, কোন কোন খাবার পাতায় ফোলিয়ার স্প্রে আকারে প্রদান করতে হবে, সমস্তটা আজকে ডিটেলসে বলে দেবো। তো দেরি করে চন্দ্রমল্লিকা বসিয়েছি, তারপরেও দেখুন যে কতটা ডেভেলপ করেছে। এবং এই যে আজকের খাবারটা দেখাবো, এটা খালি একবারই দিতে হবে। এই নভেম্বর মাসের আজকের 15 তারিখে যে ভিডিওটা দেখছেন, তারপরে থেকে কিন্তু এই খাবারটা দেওয়ার পরে আর কোনো যা যা খাবার স্প্রে করার কথা বা যা যা দিতে বলবো সেটাই দেবেন, কিন্তু নভেম্বর মাসে টবের মাটিতে এই খাবারটা একবারই দিতে হবে, যেটা আজকে দেখাবো। চন্দ্রমল্লিকা গাছে কিন্তু আর কিছুদিনের মধ্যেই কুঁড়ি চলে আসবে। তার কারণটা হচ্ছে যে ধীরে ধীরে শীতের আমেজ কিন্তু শহর এবং শহরতলিতে পড়তে শুরু করে দিয়েছে, যদিও গ্রামাঞ্চলে কিন্তু ভালোই মোটামুটি পড়ছে ঠান্ডা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে। তো আজকে যে কেয়ারটা বলবো, যে পিঞ্চিং করার ব্যাপারটা, যে ডেড হেডিং মানে যেটাকে মাথা কেটে দিতে হয় গাছের, যাতে আরও দ্রুত ডালপালা বেরোয়, ঝোপালো হয়। তো এখন দাঁড়িয়ে আজকের মাসে 15 তারিখ, তো আমরা কিন্তু লাস্ট পিঞ্চিংটা এই সময় করব। যারা আগে ফুল নেব, অর্থাৎ 1 মাসের মধ্যে যারা ফুল নিতে চাইবো, তারা কিন্তু এখন আমরা পিঞ্চিংটা করে ফেলবো। আর যারা আরও দেরি করে নিতে চান বা আরও একটু ঝোপালো করে নিতে চান গাছটাকে, তারা কিন্তু আর একবার করতে পারেন পিঞ্চিংটা। তো এইভাবে কেয়ারটা প্রাথমিকভাবে এইভাবেই করতে হবে। আর যাদের গাছ অনেক আগে বসিয়েছেন এবং যথেষ্ট ঝোপালো হয়ে গেছে, তারা কিন্তু এইবারেই পিঞ্চিংটা লাস্ট করে ফেলবেন, আর কিন্তু পিঞ্চিং করবেন না, কারণ এরপরে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে আপনার চন্দ্রমল্লিকা গাছে। তো আজকে যে কেয়ারটা দেখাবো, একদম গাছটাকে দ্রুত হারে বাড়িয়ে নিতে হবে। কি কেয়ার করতে হবে সেটাই কিন্তু ডিটেলসে এখন বলবো। তো সবার প্রথমে বলবো যে এই সময় কিন্তু সপ্তাহে 2বার করে সরিষার খোল পচা জলটা আপনাদেরকে টবের মাটিতে দিতে হবে, প্রদান করতে হবে সপ্তাহে 2বার। আমরা সকলেই জানি যে সরিষার খোল পচা জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এবং সেই নাইট্রোজেন গাছ বৃদ্ধিতে সাহায্য করে, গাছ বলিষ্ঠ করবে, শিকড় মজবুত করবে। তো সেই কারণে সরিষার খোল পচা জলটা পাতলা করে সপ্তাহে 2বার দেবেন। কীরকমভাবে আমি ধরে নিলাম যে সোমবার দিন আপনারা সরিষার খোল পচা জল যে দিলেন টবের মাটিতে, তার 2 দিন গ্যাপে আবার কিন্তু সরিষার খোল পচা জলটা দিতে হবে, অর্থাৎ মঙ্গল বুধ বাদ দিয়ে আপনারা কিন্তু বৃহস্পতিবার আরেকবার দেবেন। এইভাবে সরিষার খোল পচা জলটা এই সময় চালাতে হবে। আর সরিষার খোল পচা জল ঘন নয়, একদম কিন্তু পাতলা করে দিতে হবে। কীরকম? যদি আপনারা 1 কাপ সরিষার খোল পচা জল নেন, তার সাথে আরও 2 কাপ সাধারণ জল নিতে হবে। মানে যে পরিমাণের কাপে আপনারা সরিষার খোল পচা জল নিলেন, সেই একই পরিমাণের কাপ নিয়ে সাধারণ যে জল, নর্মাল যে জল, সেটা কিন্তু মিশিয়ে নেবেন, নিয়ে টবের মাটিতে কিন্তু দিয়ে দেবেন। এইভাবে আপনাদেরকে ব্যবস্থাটা করতে হবে খাদ্যের। তো দেখুন, আমি লাস্ট কিন্তু এটা পিঞ্চিংটা করছি, কারণ এরপরে কিন্তু কুঁড়ি চলে আসবে। আর কুঁড়ি চলে আসলে কিন্তু আর পিঞ্চিং করা যাবে না। তারপরে কুঁড়ি চলে আসলে যদি পিঞ্চিং করেন, তাহলে সেই গাছে কিন্তু ফুল আসতে অনেক দেরি করবে, এবং এমনও দেখা যায় যে ফুল আসে না। তো সেই জন্য বলবো যে পিঞ্চিংটা কিন্তু এই সময়, অর্থাৎ নভেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে আপনারা লাস্ট করে নেবেন, তারপরে আর কিন্তু পিঞ্চিং করবেন না। আর যাদের গাছ খুব ঝোপালো হয়ে গেছে, তাদের আর করারও প্রয়োজন নেই। এবারে কুঁড়ি চলে আসবে, কুঁড়ি নিয়ে নেবেন এবং ফুল চলে আসবে। তো এইভাবে যে প্রাথমিক পরিচর্যার যে ব্যাপারটা, সেটাকে করতে হবে। এরপরে গাছের পাতায়, অর্থাৎ চন্দ্রমল্লিকা গাছের পাতায় সপ্তাহে 1বার করে আপনাদেরকে একটা ফোলিয়ার স্প্রে করতে হবে। সেটা হচ্ছে 12-61-0। এইটা আপনারা কিন্তু করবেন সপ্তাহে 1বার করে 2 সপ্তাহ। এই ফোলিয়ার স্প্রেটা করতে হবে 12-61-0 NPK। এটা আপনারা কিন্তু পাতায় স্প্রে করে দেবেন। তার সাথে যেরকম মাটিতে সরিষার খোল পচা জলটা যেরকম বললাম, এইভাবে দিতে থাকবেন। 2 সপ্তাহ এই পরিচর্যাটা করতে হবে চন্দ্রমল্লিকা গাছে। তাহলে দেখবেন যে অতি দ্রুততার সাথে আপনার গাছ কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 12-61-0 মানে 12% রয়েছে নাইট্রোজেন, 61 ফসফরাস এবং 0 পটাশ।
তো এই যে পটাশিয়ামটা যেটা ফুল আনতে সাহায্য করবে সেটা আবার 2 সপ্তাহ পরের পরিচর্যা আনবো, এবং তখন কি খাবার দিতে হবে 2 সপ্তাহ পরে সেটা দেখিয়ে দেব আমি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই ক্রিসান্থিমাম বা চন্দ্রমল্লিকা গাছে দ্রুততার সাথে কিভাবে ফুল আনতে পারেন। তো এই যে পরিচর্যা, আমার যেহেতু দেরি করে বসানো গাছ, আপনারা ভিডিও লিস্টে যারা পুরনো ভিউয়ার্স তারা যারা দেখেছেন যে কতটা দ্রুততার সাথে বৃদ্ধি করেছি, কারণ 1 থেকে 1.5 মাসের মধ্যে বসিয়েছি, দেরি হয়ে গেছিলো ব্যক্তিগত কাজের চাপের জন্য এবছর চন্দ্রমল্লিকা গাছ বা বাগানে সেইভাবে সময় কিন্তু খুব একটা আমি দিতে পারিনি। তো সেই জন্য চন্দ্রমল্লিকা গাছের যা কন্ডিশান এসেছে সেটা আমার কাছে ভালো, কারণ অনেকটাই দেরি করে বসানো হয়েছে। তো টবের মাটি যারা নিয়ে এসে বসাবেন তাদের জন্য একবার ঝটপট বলে নিই, কারণ অনেকেই প্রশ্ন করেন, তাদের উত্তরটা তারা পেয়ে যাবেন। টবের মাটি নিতে হবে 40-40, অর্থাৎ 40% লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি নেবেন, 40% আপনার বাগানের যে মাটি সেটা নেবেন। একটা টবের 80% ভরে গেল, বাকি যে 20% ফাঁকা থাকবে সেটা আপনারা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট দিয়ে ভরিয়ে দিতে পারবেন। এইভাবে টবের মিডিয়ার ফাইনাল পটিংয়ের চন্দ্রমল্লিকার মাটিটা তৈরি করে নেবেন। এই মাটিতে কিন্তু অতি দ্রুততার সাথে গাছ শিকড় চালাবে এবং সেইখান থেকে কিন্তু খুব ভালোভাবে গাছ বৃদ্ধি পাবে। আর যে খাবারটা দেখাবো এবার, সেই খাবারটা দেওয়ার আগে মাটিটাকে এইভাবে খুঁচিয়ে নেবেন। আর যে কখনোই গাছের টবের মাটিতে আগাছা জন্মাতে দেবেন না। এই আগাছা যদি থাকে তাহলে কিন্তু এরা দ্রুত বংশ বিস্তার করবে এবং আপনার গাছের খাবার কিন্তু এরাই ম্যাক্সিমামটা খেয়ে নেবে, গাছ কিন্তু সেভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না। তো এখন টবের মাটিতে যে খাবারটা দেবো এটা বলেই দিয়েছি ভিডিওর প্রথমে, যে এটা কিন্তু এই একবারই প্রদান করব এবং এই খাবারটাই কিন্তু দীর্ঘদিন ধরে চলবে, কারণ ম্যাক্সিমামটাই অর্গ্যানিক এবং কিছুটা রাসায়নিক খাবার এর মধ্যে রয়েছে। তো যেহেতু অর্গ্যানিক খাবার, স্লো রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে গাছকে পুষ্টিগুণ দেবে, আর গাছের এই স্লো রিলিজ ফার্টিলাইজার বা জৈব সারের কিন্তু প্রয়োজন আছে। তো সেই জন্য এই জৈব সারটা আপনাকে মাটিতে দিয়ে দিতে হবে এবং এটাই কিন্তু আপনার গাছের সারা শীতের মরশুমের খাবার প্রদান করবে গাছকে, বা খাবার যোগান দিয়ে যাবে। সরিষার খোল পচা জল এখন চালিয়ে যাবেন। যাদের গাছে কুঁড়ির মাথা অর্থাৎ কোন কালার সেটা যদি বুঝতে পারেন, যাদের কাছে কুঁড়ি এসে গেছে, কুঁড়ির মাথা যখন ফেটে যাবে মানে কোন কালার বোঝা যাবে, তখন কিন্তু আপনাদের এই সরিষার খোল পচা জল বা খাবার টোটালি বন্ধ করে দিতে হবে। তার আগে পর্যন্ত কিন্তু খাবার দিতে হবে। তো দেখুন 1 টেবিল চামচ নিমখোল নিয়েছি, আর এটা দেখতে পাচ্ছেন 1/2 টেবিল চামচ রয়েছে এটা লেদার মিল বা চামড়া কুচি সার বা চামড়া সার যেটাকে বলা হয় সেইটা, এটা 1/2 টেবিল চামচ নিয়েছি। এটা অপশনাল, যাদের কাছে নেই চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে হবে, মানে কোনো অসুবিধা নেই। 1 টেবিল চামচ রয়েছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটাকে বলা যায়, সেই হাড় গুঁড়ো, এটা 1 টেবিল চামচ রয়েছে। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে রয়েছে শিংকুচি বা হর্ন মিল যেটাকে বলা হয়, সেই হর্ন মিল বা শিংকুচি, শিংচাঁচা বিভিন্নজন বিভিন্ন নামে বলা হয়, এটা রয়েছে 1.5 টেবিল চামচ। 1 টেবিল চামচ রয়েছে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ রয়েছে। আর ডিএপি রয়েছে 14 থেকে 15 দানা, এটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য আপনারা এই পরিমাণ ডিএপি নেবেন। তো এই যে কটা খাদ্য উপাদান, এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে টবের মাটিতে চন্দ্রমল্লিকা গাছের জন্য এই সময় প্রদান করে দিতে হবে। কারণটা বলেই দিলাম যে স্লো রিলিজ ফার্টিলাইজার, কিছু ডিএপি আর সিঙ্গেল সুপার ফসফেট বাদ দিয়ে সবটাই কিন্তু অর্গ্যানিক, তাই এরা কিন্তু ধীরে ধীরে ডিকম্পোজড হবে এবং আপনার গাছকে সারা শীতের মরশুম জুড়ে খাবার দিয়ে যাবে। আর যেটা দেখলেন যে ডিএপি এবং সিঙ্গেল সুপার ফসফেট এরা রাসায়নিক, তো এরা কিন্তু একটু দ্রুততার সাথেই খাবার প্রদান করবে। তাহলে এই যে খাদ্যের ব্যবস্থাপনা মাটিতে যেটা দেখালাম, তারপরে আপনারা কিন্তু সরিষার খোল পচা জলটা চালু করে দেবেন। মাটিতে দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর থেকেই আপনারা দিতে পারেন সরিষার খোল পচা জল, আর এটা সপ্তাহে 2 বার করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হবে। আর এই যে টবের মাটিতে খাবার দিলেন তার ঠিক 3 দিন পরে আপনারা কিন্তু গাছের পাতায় যে ফোলিয়া স্প্রে যেটা বললাম এনপিকে 12-61-0, এটা কিন্তু স্প্রে করতে পারেন। এটা ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন অতি দ্রুততার সাথে। কিন্তু আপনার ক্রিসান্থিমাম বা চন্দ্রমল্লিকা গাছ যারা দেরি করে বসিয়েছেন ঠিক আমার মতো, তারা কিন্তু অতি দ্রুততার সাথে গাছকে বৃদ্ধি করে নিতে পারবেন, মানে বাড়িয়ে নিতে পারবেন, এবং তারপরে তো ফুল আনার যে পরিচর্যা সেটা নিয়ে আসবো ডিসেম্বর মাসের ফার্স্ট উইকেই আশা করি আপনারা পেয়ে যাবেন। সেই মতন কেয়ার করবেন, দেখবেন গাছ ভরে যাবে ফুলে ফুলে। তো এইভাবে কেয়ারটা করতে হবে। আর
একটা কথা বলবো যে এই খাবারটা দিলেন তার ঠিক 1 সপ্তাহের মধ্যে যে কোনো দিন মানে 4 দিন থেকে 5 দিন পর থেকে আপনারা গাছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর সেটা কিন্তু স্প্রে করে দিতে পারেন। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা করবে কি গাছকে খাদ্য গ্রহণের জন্য উদ্দীপ্ত করবে এবং সেই কিন্তু গাছ কিন্তু অতি দ্রুততার সাথে সেই খাদ্যটাকে গ্রহণ করবে যেটা তাকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এইভাবে কেয়ারটা করতে হবে। আর কীটনাশকের ব্যবহারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সাদামাছি চন্দ্রমল্লিকা গাছে কিন্তু প্রচুর পরিমাণে হয়, তাই বলবো সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করে দেবেন এবং 10 দিনের ব্যবধানে পেগাসাস অথবা ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক একটা আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন যে সাদামাছি যে আক্রমণ বা মিলিবাগের আক্রমণ, এই ধরনের কোনো পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে না। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মাটিতে খাবার দেওয়া বা গাছে খাবার দেওয়ার পাশাপাশি কীটনাশক ব্যবহার করতে হবে কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে আপনার গাছকে সুস্থ রাখতে হতে গেলে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে। এবং জল দেওয়ার একটা ব্যাপার আছে, জলটা কিন্তু অন্তত টবের টপ সয়েল বা উপরিভাগের মাটি অন্তত 2 ইঞ্চি শুকনো না হলে আপনারা কিন্তু বেশি জল দেবেন না। জল ওভার ওয়াটারিং হয়ে গেলেই কিন্তু সমস্যা গাছের, না হলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। ফুল সানলাইটে গাছ রাখবেন, সম্পূর্ণ সূর্যালোক যেন পায়। আপনার বাগানের যেখানে সবচেয়ে বেশি সূর্য কিরণ পড়ে সেই স্থানে গাছটিকে রাখবেন। চন্দ্রমল্লিকা গাছ রোদ কিন্তু ভীষণ পছন্দ করে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।